আজকে টিউটোরিয়ালে প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় মাইটোসিস কোষ বিভাজন। আগে টিউটোরিয়ালেতে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে। বেশ, প্রথমেই দেখে নিই মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। যে প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি সম আকৃতি, সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, একটি কোষ, অবশ্যই এটি মাতৃকোষ যদি আমি এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা ধরি 4টি, 2n=4, তাহলে বিভাজিত হয়ে অর্থাৎ মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করবে। এই দুটি অপত্য কোষেও ক্রোমোজোম সংখ্যা হবে একই, অর্থাৎ 2n=4। এতেও 2n সংখ্যক সমান 4, এই কোষটিতেও 2n সংখ্যক সমান 4। এছাড়াও এই যে মাতৃকোষটির আকার আকৃতি এবং অপত্য কোষ দুটি, তাদের আকার আকৃতি একই রকম, অর্থাৎ তাদের আকার আকৃতি, তাদের বৈশিষ্ট্য, গুণাগুণ এবং ক্রোমোজোম সংখ্যা একই রকম হয় এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে। যেহেতু মাতৃকোষ থেকে দুটি একই প্রকারের অপত্য কোষ তৈরি হচ্ছে, সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সমগুণ বিশিষ্ট এবং সম আকার আকৃতি বিশিষ্ট, তাই এই কোষ বিভাজনটিকে আমরা বলবো সম বিভাজন। ইংরেজিতে আমরা এটিকে বলবো ইকুয়েশনাল ডিভিশন। এখন দেখে নিই মাইটোসিস কোষ বিভাজনের আবিষ্কার। বিজ্ঞানী ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে প্রথম মাইটোসিস কোষ বিভাজনটির নামকরণ করেন। বোঝা গেছে? বেশ, এখন আমরা আসব মাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়। আমরা উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই আমরা মাইটোসিস কোষ বিভাজনটি দেখব দেহকোষের ক্ষেত্রে, অর্থাৎ উদ্ভিদের পাতার কোষ, কাণ্ডের কোষ, মূলের কোষ ইত্যাদি ভাজক কণার বিভিন্ন কোষগুলিতে যে কোষ বিভাজন সম্পন্ন হয় তা মাইটোসিস প্রক্রিয়াতে সংঘটিত হয়। প্রাণীদের ক্ষেত্রেও তাই, দেহের কোষগুলি মাইটোসিস প্রক্রিয়াতে বিভাজিত হয়। বেশ, এখন দেখি মাইটোসিস কিভাবে সংঘটিত হয়। সামগ্রিকভাবে মাইটোসিস পদ্ধতিটিকে আমরা দুটি ধাপে ভাগ করব। প্রথম ধাপটি হল ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন। আমরা আগে আলোচনা করেছিলাম যে মাইটোসিস পদ্ধতিতে নিউক্লিয়াসের বিভাজন আগে সংঘটিত হয় এবং পরবর্তীতে সাইটোপ্লাজমের বিভাজন সংঘটিত হয়। নিউক্লিয়াসের বিভাজনটিকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। ক্যারিওন মানে নিউক্লিয়াস, কাইনেসিস অর্থাৎ বিভাজন। পরের ধাপটি হলো সাইটোকাইনেসিস। অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিসকে আমরা আবার 4টি দশাতে ভাগ করব। কি কি না, ক্যারিওকাইনেসিসকে আমরা যে 4টি দশাতে ভাগ করব, একটি হলো প্রোফেজ, অর্থাৎ প্রথম দশাটি হলো প্রোফেজ। প্রোফেজের পরবর্তী দশা মেটাফেজ। মেটাফেজের পরবর্তীতে আমরা দেখব অ্যানাফেজ এবং টিলোফেজ। টিলোফেজ সংগঠিত হওয়ার পরেই সাইটোকাইনেসিস সংগঠিত হয় এবং মাতৃকোষটি বিভাজিত হয়ে যায়। আমরা মাইটোসিস কোষ বিভাজনটিতে যে প্রোফেজ দশাটি দেখব তা একটি কোষ চক্রের গ্যাপ 2 অর্থাৎ G2 দশার ঠিক পরবর্তী দশা। আমরা যদি কোষ চক্রকে লক্ষ্য করি তাহলে দেখব এটি কোষ চক্র দুটি অংশে বিভক্ত। একটি হলো এম দশা অর্থাৎ এম ফেজ, যেক্ষেত্রে আমরা মাইটোসিস কোষ বিভাজনটি দেখব, অর্থাৎ সামগ্রিকভাবে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসকে দেখব। এবং অপরটি হলো বিশ্রাম দশা, যাকে আমরা বলবো ইন্টারফেজ। এই ইন্টারফেজকে আমরা আবার 3টি ভাগে ভাগ করব, G1 ফেজ বা G1 দশা, S দশা এবং G2 দশা।
তার G1 S এবং G2 সমাপ্ত হওয়ার পরেই কোষটি M দশায় প্রবেশ করে, অর্থাৎ M দশার শুরুতেই যে দশাটি কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখব সেটি হচ্ছে প্রোফেজ, তারপরে মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ। টেলোফেজ সম্পন্ন হলে সাইটোকাইনেসিস, পরে এই কোষটি দুটি কোষে রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়। এই কোষগুলি পুনরায় কোষচক্রের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ যে অপত্য কোষ সেই অপত্য কোষটি G1 দশাতে প্রবেশ করে। এভাবে চক্রাকারে কোষ চক্র চলতে থাকে। একটি কোষ বারবার বিভাজিত হতে হতে অসংখ্য কোষ তৈরি করে। বিষয়টি বোঝা গেছে। এখন আমরা আস্তে আস্তে আলোচনা করব প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং পরে সাইটোকাইনেসিস। এখন আমরা চলে আসি প্রোফেজ সম্পর্কে আলোচনায়। প্রোফেজ অর্থাৎ প্রো মানে পূর্ব এবং ফেজ অর্থাৎ দশা, অর্থাৎ এটি পূর্ব দশা। কোষ বিভাজনের প্রাথমিক দশা বা প্রথম দশা হলো প্রোফেজ। বেশ, প্রোফেজের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? আমরা যদি একটি কোষের চিত্র দেখি তাহলে সেখানে দেখবো এটি হচ্ছে সেন্ট্রোজোমের দুটি সেন্ট্রিওল, অর্থাৎ টোটালটি সেন্ট্রোজোম, তার দুটি সেন্ট্রিওল। এটি নিউক্লিয়াস, চারদিকে নিউক্লিয় পর্দা, এটি নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা এবং ভেতরে নিউক্লিয় রস। এখন প্রোফেজে দুই রকমের ঘটনা ঘটে। একটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু ঘটনা ঘটতে থাকে এবং নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমের মধ্যে কিছু ঘটনা ঘটতে থাকে। নিউক্লিয়াসের বাইরে সেন্ট্রোজোমটি দুটি সেন্ট্রিওলে বিভক্ত হয় এবং সেন্ট্রিওল দুটি মেরুর দিকে গমন করে। এই সময় আমরা কি দেখব না, সেন্ট্রিওল দুটি সরে যাওয়ার সময় এর মধ্যে একটি অ্যাস্টার রশ্মি গঠিত হয়। এই অ্যাস্টার রশ্মিটি বেম তন্তু গঠন করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাস্টার রশ্মি দেখবো না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা কি দেখব না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা দেখব মাইক্রোটিবিউল, যা সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে, তার থেকে বেম তন্তু গঠিত হয়। মাইটোসিসের ক্ষেত্রে আমরা উদ্ভিদ এবং প্রাণীর যে মাইটোসিসের পার্থক্য, এটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। এখন নিউক্লিয়াসের মধ্যে কি ঘটনা ঘটে না, নিউক্লিয়াসের মধ্যে প্রথমে নিউক্লিয়াসের যে ভেতরের জলীয় অংশ সেটি অপসারিত হতে থাকে, নিউক্লিয়াসটি সংকুচিত হয় এবং সাথে সাথে কি হয় না, ক্রোমাটিন জালিকাগুলি খুব সুস্পষ্ট ক্রোমোজোমে পরিবর্তিত হয়। এখানে যদি আমরা ক্রোমাটিন জালিকা দেখি, এই ক্রোমাটিন জালিকাগুলি সুস্পষ্ট ক্রোমোজোমে পরিবর্তিত হয়। আর কি ঘটবে না, নিউক্লিওলাসটি ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যেতে থাকবে। নিউক্লিওলাসটি অবলুপ্ত হয়ে যাওয়ার সাথে সাথে আরও একটি ঘটনা ঘটবে, বাইরের দিকে যে নিউক্লিয় পর্দাটিও আস্তে আস্তে অবলুপ্ত হতে থাকবে। অর্থাৎ প্রোফেজের শেষের দিকে আমরা গিয়ে দেখব যে নিউক্লিয় পর্দাটি অবলুপ্ত হয়ে গেছে। তাহলে এক নজরে আমরা কি কি ঘটনা দেখলাম প্রোফেজের ক্ষেত্রে না, প্রোফেজের ক্ষেত্রে ঘটনা দেখলাম সেন্ট্রিওল দুটি মেরুর দিকে সরে যায়, তারপর সুস্পষ্ট ক্রোমোজোম গঠন করে, নিউক্লিওলাস আস্তে আস্তে বিলুপ্ত হয় এবং নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়ে যেতে থাকে। নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়ে যাওয়ার সাথে সাথে প্রোফেজ দশার পরিসমাপ্তি ঘটে এবং পরবর্তী দশা মেটাফেজ শুরু হয়। এখন আমরা চলে আসি মেটাফেজ সম্পর্কে আলোচনায়। মেটাফেজ নামটা থেকে পরিষ্কার যে মেটা মানে হচ্ছে মধ্য, মানে হলো মধ্যবর্তী, এবং ফেজ অর্থাৎ দশা। অর্থাৎ মেটাফেজকে আমরা মধ্য দশা বলতে পারবো। প্রোফেজের ঠিক পরবর্তী দশাটি হলো মেটাফেজ দশা। তো মেটাফেজ দশায় কি কি ঘটনা ঘটে আমরা একবার দেখে নিই। মেটাফেজ দশার শুরুতেই আমরা যেটা দেখব যে নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। প্রোফেজের শেষের দিকে আমরা দেখেছি যে নিউক্লিয় পর্দা অবলুপ্ত হতে থাকে এবং তার সম্পূর্ণ অবলুপ্তি সংঘটিত হয় মেটাফেজ দশাতে এসে। আর কি ঘটনা ঘটে না, মেটাফেজ দশাতে যে ক্রোমোজোমগুলি সাইটোপ্লাজমের মধ্যে চলে আসে, অর্থাৎ নিউক্লিয় পর্দার অবলুপ্তির সাথে সাথে ক্রোমোজোমগুলি সাইটোপ্লাজমের মধ্যে চলে আসে। এগুলি বেম তন্তুর নিরক্ষীয় তল বা বিষুব তল বরাবর সজ্জিত হয়। এক্ষেত্রে আমরা যদি কোষটিকে দেখি তাহলে দেখব এটি বেম তন্তু গঠিত হয়েছে এক্ষেত্রে সেন্ট্রিওল দুটি প্রান্তে, এবং এই ক্রোমোজোমগুলি একটি নিরক্ষীয় তল বরাবর, অর্থাৎ এই কোষটির যে নিরক্ষীয় তল, এই নিরক্ষীয় তলেতে ক্রোমোজোমগুলি সজ্জিত হচ্ছে। অর্থাৎ প্রাণী কোষের ক্ষেত্রে এই সজ্জাক্রমটি যদি আমরা দেখি যে বড় থেকে ছোট, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ভাবে সুসজ্জিত অবস্থা দেখব না, সাইটোপ্লাজমের পরিধি বরাবর ক্রোমোজোমগুলি বিস্তৃত অবস্থায় থাকবে। এটি উদ্ভিদ এবং প্রাণী কোষের ক্ষেত্রে একটি পার্থক্য।
আর কি দেখব, এক্ষেত্রে যে বেমতন্তু গঠিত হয়েছে, বেমতন্তুগুলি 3 প্রকারের বেমতন্তু। কি কি না, কতগুলি বেমতন্তু আমরা দেখতে পাচ্ছি যা দুটি সেন্ট্রিওল বরাবর বিস্তৃত, অর্থাৎ একটি সেন্ট্রিওল থেকে বা একটি মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, তাতে কোনো ক্রোমোজোম সংযুক্ত অবস্থায় থাকছে না। অর্থাৎ এরকম দুটি মেরুর মধ্যে যদি আমরা দেখি, এরকম বেমতন্তুগুলিকে একটি মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এই বেমতন্তুগুলিকে আমরা বলবো অবিচ্ছিন্ন বেমতন্তু। আর কিছু বেমতন্তু দেখব যেগুলি মেরু থেকে তৈরি হয় কিন্তু অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে না, যেগুলির সাথে ক্রোমোজোম সংযুক্ত অবস্থায় থাকে। এক্ষেত্রে আমরা ক্রোমোজোম দেখব এরকম সংযুক্ত অবস্থায় থাকে। এই বেমতন্তুগুলিকে আমরা বলবো ক্রোমোজোমাল বেমতন্তু। তাহলে প্রথমটিকে আমরা বলবো অবিচ্ছিন্ন বেমতন্তু, অবিচ্ছিন্ন বেমতন্তু। আর বেমতন্তু পরে আমরা দেখলাম যার সাথে ক্রোমোজোম সংযুক্ত অবস্থায় থাকে, সেই বেমতন্তুগুলিকে আমরা বলছি ক্রোমোজোমাল বেমতন্তু, ক্রোমোজোমাল বেমতন্তু। আর কিছু বেমতন্তু আমরা দেখব যেগুলি সাধারণত অ্যানাফেজ দশার সময় দেখব, দুটি সিস্টার ক্রোমাটিড যখন দুটি মেরুর দিকে যেতে থাকে তার মধ্যবর্তী জায়গাতে যে বেমতন্তু গঠিত হয় তাদেরকে আমরা বলবো ইন্টারজোনাল বেমতন্তু। এদেরকে বলবো ইন্টারজোনাল বেমতন্তু। তাহলে 3 ধরনের বেমতন্তু আমরা গঠিত হতে দেখব সম্পূর্ণভাবে। কি কি? অবিচ্ছিন্ন বেমতন্তু, ক্রোমোজোমাল বেমতন্তু এবং ইন্টারজোনাল বেমতন্তু। এই ক্রোমোজোমাল বেমতন্তুর সাথে শুধুমাত্র ক্রোমোজোমগুলি সংযুক্ত অবস্থায় থাকবে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের যে কাইনেটোকোর অঞ্চল আছে, সেই কাইনেটোকোর অঞ্চলের সাথে শুধুমাত্র এই বেমতন্তুগুলি সংযুক্ত হবে। এখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলের কথা আমরা আগেই পড়েছি, ক্রোমোজোমের ভৌত গঠন পড়ার সময় পড়েছি। এই সেন্ট্রোমিয়ার অঞ্চলেতে একটি কাপ সদৃশ্য গঠন, যাকে আমরা কাইনেটোকোর বলেছিলাম, তার সাথে বেমতন্তুটি সংযুক্ত অবস্থায় থাকে। এটি বেমতন্তু এবং এটি হলো সেন্ট্রোমিয়ার, এটি কাইনেটোকোর। এই কাইনেটোকোর অঞ্চলের সাথেই বেমতন্তুটি সংযুক্ত অবস্থায় থাকে। এখন কি ঘটনা ঘটে না, এই অবস্থায় ক্রোমোজোমটি দুটি সিস্টার ক্রোমাটিডে বিভক্ত হয়। সংযুক্ত হওয়ার পরেতে আমরা দেখব ক্রোমোজোমটি দুটি সিস্টার ক্রোমাটিডেতে বিভক্ত হচ্ছে। এর ফলে কি সংঘটিত হবে না, সিস্টার ক্রোমাটিড দুটি পরবর্তী দশাতে দেখব দুটি মেরুর দিকে যেতে আরম্ভ করবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ক্রোমোজোম, এক্ষেত্রে 4টি ক্রোমোজোমকে আমি দেখিয়েছি। 4টি ক্রোমোজোমের প্রত্যেকটির ক্ষেত্রে যে সিস্টার ক্রোমাটিড গঠিত হয়েছে। সিস্টার ক্রোমাটিড কাকে বলে সেটিও আমরা আগে আলোচনা করেছিলাম, যে এই একই ক্রোমোজোম থেকে গঠিত হওয়া দুটি ক্রোমাটিডকে পরস্পরের সিস্টার ক্রোমাটিড বলবো। বেশ, এখন আরও একটি কনফিউশন তৈরি হয় মাঝে মাঝে, যে এই সেন্ট্রোমিয়ার এবং সেন্ট্রোজোম। আমরা কোষের ক্ষেত্রে দেখেছি যে এই সেন্ট্রোজোম দুটি সেন্ট্রিওল মেরুর দিকে গিয়েছিল এবং এক্ষেত্রে আমরা বেমতন্তু গঠিত হতে দেখেছি। অর্থাৎ বেমতন্তু গঠনের জন্য দায়ী হলো সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমের সেন্ট্রিওল। কিন্তু সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। সেন্ট্রোমিয়ার হলো ক্রোমোজোমের অংশ। অর্থাৎ সেন্ট্রোজোম কোষের অঙ্গাণু যা বেমতন্তু গঠনের সাথে যুক্ত, এবং সেন্ট্রোমিয়ার হলো ক্রোমোজোমের অংশ যার বেমতন্তুর সাথে সংযুক্ত হতে সাহায্য করে ক্রোমোজোমকে। এখন আমরা দেখে নিই যে বেমতন্তু গঠনের উপর নির্ভর করে মাইটোসিসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। মাইটোসিসকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো অ্যাম্ফিঅ্যাস্ট্রাল মাইটোসিস, একটি হলো অ্যাম্ফিঅ্যাস্ট্রাল মাইটোসিস এবং অপরটি হলো অ্যানএস্ট্রাল মাইটোসিস, অ্যানএস্ট্রাল মাইটোসিস। বেশ, এটি আমরা লিখব মাইটোসিস। অ্যাম্ফিঅ্যাস্ট্রাল মাইটোসিস কাকে বলবো? এটি প্রাণী কোষে সংঘটিত হয়, যে মাইটোসিসেতে অ্যাস্ট্রাল রশ্মি সেন্ট্রোজোম থেকে গঠিত হয় তাকে আমরা বলবো অ্যাম্ফিঅ্যাস্ট্রাল মাইটোসিস। আর অ্যানএস্ট্রাল অর্থাৎ যে ক্ষেত্রে অ্যাস্ট্রাল রশ্মি সেন্ট্রোজোম থেকে গঠিত না হয়ে মাইক্রোটিবিউল থেকে গঠিত হয়। অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা যে বেমতন্তু বা স্পিন্ডেল ফাইবার গঠিত হতে দেখব, অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে মাইটোসিস তাকে আমরা বলবো অ্যানএস্ট্রাল মাইটোসিস।
অ্যানাফেজ দশার শুরুতে যে ঘটনাগুলি ঘটবে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। অ্যানাফেজ দশার শুরুতে ঘটনাগুলি কি ঘটবে না, সিস্টার ক্রোমাটিডগুলি পরস্পর থেকে সরে গিয়ে দুটি মেরু বা প্রান্তের দিকে যেতে শুরু করবে এবং যতক্ষণ না পর্যন্ত মেরুতে গিয়ে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত অ্যানাফেজ দশাটি চলতে থাকবে। আর কি ঘটনা ঘটবে না, আর আমরা দেখব যে ক্রোমোজোমগুলি বিভিন্ন আকার আকৃতি বিশিষ্ট হবে। সিস্টার ক্রোমাটিডগুলি বিশেষ করে কখনো আই আকৃতি, কখনো জে আকৃতি, কখনো ভি আকৃতি এবং কখনো এল আকৃতি। অবশ্যই আমরা জানি যে এগুলি গঠিত হবে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর নির্ভর করে। এখন অ্যানাফেজীয় যে চলন তাতে আমরা দেখব কি না, ক্রোমোজোমের এই চলনটি সংগঠিত হবে ক্রোমোজোমাল যে তন্তুগুলির সংকোচনের ফলে। অর্থাৎ এই যে ক্রোমোজোমাল তন্তু, এই ক্রোমোজোমাল তন্তুগুলি সংকুচিত হতে থাকবে এবং ক্রোমোজোমগুলি অর্থাৎ সিস্টার ক্রোমাটিডগুলি দুটি মেরুর দিকে বা দুটি প্রান্তের দিকে সরে যেতে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখব ক্রোমোজোমাল তন্তুগুলি সিস্টার ক্রোমাটিডগুলিকে এরকমভাবে টানতে থাকবে এবং দুটি প্রান্তের দিকে সরিয়ে নিয়ে যাবে। সাথে সাথে আরও একটি ঘটনা ঘটবে কি না, এর মাঝে যে ইন্টারজোনাল তন্তু তৈরি হয়েছে এই ইন্টারজোনাল তন্তুটিও আস্তে আস্তে দীর্ঘ হতে থাকবে। অর্থাৎ ইন্টারজোনাল তন্তুটি যত বড় হতে থাকবে এটি একটি ফোর্স তৈরি করবে। এই ফোর্স বা বলের প্রভাবেও সিস্টার ক্রোমাটিডগুলি কেন্দ্র থেকে প্রান্তের দিকে সরে যেতে থাকবে। অর্থাৎ দুটি ফোর্স, ক্রোমোজোমাল তন্তুগুলির সংকোচন এবং ইন্টারজোনাল তন্তুগুলির যে দীর্ঘীকরণ এর ফলে বা সম্প্রসারণ এর ফলেই কিন্তু সিস্টার ক্রোমাটিডগুলি দুটি মেরুর দিকে যেতে থাকবে। এখন টেলোফেজ। টেলোফেজ মানে কি? টেলোফেজ, টিলো কথাটির অর্থ শেষ আর ফেজ অর্থাৎ দশা। টেলোফেজ হলো অন্তিম দশা, অর্থাৎ এটি ক্যারিওকাইনেসিসের শেষ দশা। এই দশায় কি ঘটনাগুলি ঘটবে না, যে ক্রোমোজোমগুলি মেরুতে এসে পৌঁছেছে সেই ক্রোমোজোমগুলিকে পরিবৃত্ত করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটি পর্দা তৈরি করবে, যাকে আমরা বলবো নিউক্লিয় পর্দা। তার মানে প্রোফেজ দশার শেষে আমরা দেখেছিলাম নিউক্লিয় পর্দার একটি অবলুপ্তি ঘটেছিল, কিন্তু টেলোফেজ দশাতে কি দেখছি, নিউক্লিয় পর্দা পুনরায় গঠিত হচ্ছে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করছে। আর কি দেখব? আর দেখব যে ক্রোমোজোমগুলি মেরুতে পৌঁছানোর পরে তাদের পাক খুলে গিয়ে ক্রোমাটিন জালিকাতে পরিবর্তিত হতে থাকবে। অর্থাৎ নিউক্লিয় পর্দার ভেতরে ক্রোমোজোমের আর সুস্পষ্ট গঠন আমরা দেখব না, ক্রোমোজোমগুলি পাক খুলে গিয়ে ক্রোমাটিন জালিকাতে পরিণত হবে এবং তার পরবর্তীকালে আমরা দেখব যে জল শোষণ করার ফলে নিউক্লিয়াসটির মধ্যে ক্রোমোজোমগুলিকে আর অর্থাৎ ক্রোমাটিন জালিকাগুলিকে আমরা আর দেখতে পাবো না। এগুলি প্রকৃতপক্ষে নিউক্লিয়াসের যে প্রকৃত আকৃতি বা নিউক্লিয়াসের যে গঠন সেই স্বাভাবিক গঠনে পরিবর্তিত হবে। আরও একটি ঘটনা আমরা দেখব, নর অঞ্চল থেকে, ক্রোমোজোমের যে নর অঞ্চল সেই নর অঞ্চল থেকে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটবে। এইভাবে প্রোফেজ দশাতে যে যে বৈশিষ্ট্যগুলি আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে অবলুপ্ত হতে দেখব, টেলোফেজ দশাতে আমরা সেই বৈশিষ্ট্যগুলিকে আবার ফিরে আসতে দেখব। এক্ষেত্রে আমরা দেখছি ছবিতে যে ক্রোমোজোমগুলি একেবারে প্রান্তে এসে পৌঁছেছে। প্রান্তে এসে পৌঁছানোর পরে কি হচ্ছে না, নিউক্লিয় পর্দা আস্তে আস্তে করে ডটেড লাইন আমরা দেখতে পাচ্ছি, নিউক্লিয় পর্দা আস্তে আস্তে করে আবার গঠিত হচ্ছে দুদিকে দুটি প্রান্তেই এবং নিউক্লিওলাস পুনরায় গঠিত হয়েছে দুটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এই ক্রোমোজোমগুলি পাক খুলে গিয়ে ক্রোমাটিন জালিকাতে পরিণত হয়েছে, অর্থাৎ একটি নিউক্লিয়াস দুটি নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখব একটি নিউক্লিয়াস থেকে অপত্য নিউক্লিয়াস দুটি গঠিত হওয়ার সাথে সাথে টেলোফেজ দশাটির পরিসমাপ্তি ঘটবে এবং পরবর্তী যে দশা আমরা জানি সাইটোকাইনেসিস শুরু হবে। এখন চলে আসি সাইটোকাইনেসিস সম্পর্কে আলোচনায়। প্রাণীকোষের ক্ষেত্রে আমরা নিউক্লিয়াস দুটি গঠিত হওয়ার পরে দেখব কি না, সাইটোপ্লাজমের মধ্যে একটি খাঁজের সৃষ্টি হয়। অর্থাৎ নিউক্লিয়াসটি যেভাবে গঠিত হয়েছে তার অক্ষরেখার 90 ডিগ্রি কোণে সাইটোপ্লাজমের মধ্যে খাঁজের সৃষ্টি হয়। এই খাঁজটি ক্রমশ গভীর হতে হতে দুটি অপত্য কোষে
পরিবর্তিত হয়। অর্থাৎ এই কোষটি ভেঙে দুটি কোষ গঠন করছে সাইটোপ্লাজমের এই বিভাজনের ফলে। একে আমরা বলবো সাইটোকাইনেসিস। প্রাণী কোষের ক্ষেত্রে খুব বেশি জটিলতা কিছু নেই, শুধুমাত্র কোষ পর্দার ভাঁজের ফলেই একটি কোষ থেকে দুটি কোষে রূপান্তরিত হচ্ছে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা কি দেখব না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা দেখব এই কোষটির মধ্যবর্তী জায়গাতে, অর্থাৎ অপত্য নিউক্লিয়াস দুটি যেখানে গঠিত হয়েছে তার মধ্যবর্তী জায়গাতে আমরা দেখব কি না, মাইক্রোফিলামেন্টগুলি এই ক্ষেত্রে ডিপোজিটেড হতে থাকে, অর্থাৎ মাইক্রোফিলামেন্টগুলি এখানে জমা হতে থাকে এবং কি গঠন করে না, ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করে, ফ্র্যাগমোপ্লাস্ট। তার মানে যে মাইক্রোফিলামেন্ট থেকে ফ্র্যাগমোপ্লাস্ট গঠিত হয়। ফ্র্যাগমোপ্লাস্টের সাথে গলগি বস্তু এর সাথে সংযুক্ত হয়, পরবর্তীকালে সংযুক্ত হয়ে তৈরি করে কি না, সেল প্লেট বা কোষ পাত। সেল প্লেট বা কোষ পাত। কোষ পাত গঠিত হওয়ার পরে ধীরে ধীরে এর দুপাশে, অর্থাৎ কোষ পাতের ঠিক উভয় পার্শ্বেই বেশ কিছু উপাদান সঞ্চিত হতে হতে, যেগুলি সাধারণত কোষ প্রাচীর গঠনের জন্য দায়ী, সেই উপাদানগুলি সঞ্চিত হতে হতে এটি কোষ প্রাচীরে পরিবর্তিত হয়। পরবর্তীকালে এই অংশ দুটি পৃথক হয়ে গিয়ে দুটি আলাদা আলাদা কোষে পরিবর্তিত হয়। অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা কি দেখব না, মাইক্রোফিলামেন্টগুলি থেকে তৈরি হয়েছে ফ্র্যাগমোপ্লাস্ট, পরবর্তীকালে গলগি বস্তু এর সাথে যুক্ত হয়ে তৈরি করেছে সেল প্লেট বা কোষপাত, এবং কোষপাতের দুই পাশেই বেশ কিছু উপাদান সঞ্চিত হয়ে কোষ প্রাচীর গঠন করেছে এবং পরবর্তীকালে এই কোষটি দুটি পৃথক কোষে ভেঙে গিয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করেছে। আশা করি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে যে ঠিক কিভাবে মাইটোসিস সংগঠিত হয়, কোথায় সংগঠিত হয়, তার ধাপগুলি কি। মাইটোসিসের তাৎপর্য তাহলে কি না, মাইটোসিসের তাৎপর্য হলো যে আমাদের দেহকোষের বিভাজন অর্থাৎ বৃদ্ধি। একটি এককোষী জাইগোট থেকে কোষ বিভাজনের মাধ্যমে ভ্রূণ তৈরি হয় এবং পরবর্তীকালে একটি পরিণত জীব তৈরি হয়। এই যে কোষ বিভাজন, এই দীর্ঘ সময় ধরে যে কোষ বিভাজন, তা সংগঠিত হয় শুধুমাত্র মাইটোসিস পদ্ধতিতে। উদ্ভিদের ক্ষেত্রেও তাই ভাজক কলার কোষগুলি অনবরত বিভাজিত হয়ে উদ্ভিদটিকে লম্বায় বাড়তে সাহায্য করে, অর্থাৎ তার বৃদ্ধিতে সাহায্য করে। এটিও মাইটোসিস কোষ বিভাজনের ফলে সম্ভব হয়। এছাড়াও ক্ষয়পূরণ, অর্থাৎ কোনো কারণে যদি আমাদের কোনো জায়গাতে কেটে বা ছড়ে যায়, সেখানে আবার নতুন করে কোষ তৈরি হওয়াটিও মাইটোসিস পদ্ধতিতেই সম্ভব হয়। যাই হোক, মোটামুটি মাইটোসিস সম্পর্কে আমরা জানতে পারলাম। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কোষ চক্র। অবশ্যই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, তোমরা টিউটোরিয়ালগুলি ফলো করতে থাকো, আশা করি উপকৃত হবে। আজ এই পর্যন্তই।